আমাদের লেকচার 4 এ আমরা মেইনলি মডেল রিপ্রেজেন্টেশন, কস্ট ফাংশন আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম নিয়ে আলোচনা করতেছি। তো অলরেডি আমরা ক্লাসে এই টপিকগুলা কভার করছি। যে আমরা বলছি যে আমাদের কস্ট ফাংশন আমরা চুজ করছি হচ্ছে গিয়ে স্কোয়ারড এরর ফাংশন বা সাম স্কোয়ারড এরর ফাংশন। হ্যাঁ, এবং আমরা এই একটা আইডিয়াল কেসে এবং থিটা 0 কে 0 ধরে থিটা 1 এর রেসপেক্টে আমরা যখন কস্ট ফাংশনের একটা শেপ বার করি, এটা আমরা পাই এরকম একটা কনভেক্স শেপের ফাংশন। এই কনভেক্স শেপের ফাংশন আমরা বলতে পারি যে ইটস এ আইডিয়াল ফাংশন, কারণ কি ইটস হ্যাভ only it says only a one global minimum, one global minimum। তো এটা গ্লোবাল মিনিমা একটা আছে বা ওয়ান মিনিমা বলতে পারো। তো এই কনভেক্স ফাংশন ছাড়া আমরা মানে এরর স্পেস ডিফারেন্ট শেপেরও পাইতে পারি। ওইটা আমাদের আইডিয়াল কেস। তো আমরা এটা তো দেখলাম হচ্ছে গিয়ে যে এরর স্পেসটা কি আমরা ক্যালকুলেট করলাম বাই হ্যান্ড। তো আমরা আসলে এটা যখন দুইটাই কনসিডার করব, দুইটা প্যারামিটারই ধরো থিটা 0 থিটা 1, তখন আমার কনভেক্স ফাংশনটা আসলে লুক লাইক এ 2D ফাংশন, 3D ফাংশন। হ্যাঁ, তো 3D ফাংশন যেহেতু এটা কে আসলে আমরা 3D স্পেসে মানে এরকম একটা বলছি ফাংশন আমরা দেখব। তো এই কন্ট্রোল, এগুলোকে আমরা কন্ট্রোল প্লট বলি, এবং কন্ট্রোল প্লটে আমরা যখন ধরো তুমি এখানে একটা ইন্টারসেক্ট করলাম, যদি একটা ধরো তরমুজ বা যে কোনো একটা গোল শেপের গুলোকে যখন কনভেক্স শেপের এই জায়গায় ইন্টারসেক্ট করলে ইউ উইল ফাইন্ড সামথিং লাইক এরকম শেপের সোলার সিস্টেমের মতো দেখতে। এখানে তোমার ধরো যে ইনিশিয়াল থিটা 0 থিটা 1 এর জন্য তোমার হাইপোথিসিসের পজিশন, এটা আমার এরর স্পেস। এই হাইপোথিসিস ফাংশন হচ্ছে গিয়ে এই পার্টিকুলার ডাটার এগেইনস্টে যে তার এরর পজিশন, এটা আমরা কন্ট্রোল প্লটে দেখতেছি। সো আমরা যখন এই থিটা 0 এবং থিটা 1 কে চেঞ্জ করতে থাকবো, আমাদের টার্গেট হচ্ছে কি টু মিনিমাইজ দ্য কস্ট ফাংশন by changing the theta 0 and theta 1 or changing the theta matrix। আমরা তখন এটা এরকম কিছু পাবো। ধরো দেখো এটা অনেকটাই কস্ট ফাংশন বা ডাটার রেসপেক্টে অনেকটাই কাছাকাছি। এই কস্ট ফাংশনটা এখানে ডান পাশে আমরা তার ইও দেখতেছি যে এরর স্পেসে তার পজিশন, এরর কোন জায়গায়, আর এটা অনেকটা একদম মিনিমার কাছাকাছি। এবং এটা আমরা দেখলাম যে এই ডাটার সাথে ডাটার রেসপেক্টে মোটামুটি একটা ফিটেড হাইপোথিসিস লাগে। সো আমরা তো যখন
বাই হ্যান্ড আমরা ক্যালকুলেট করতে গেলাম, তখন দেখলাম যে ক্যালকুলেশনটা কমপ্লেক্সিটি আছে কিছু। যদি আমরা ডাইমেনশন আমার ফিচারের ডাইমেনশন বাড়ে, মানে ইনপুটের ডাইমেনশন বাড়ে, মানে নাম্বার অফ ফিচারের সংখ্যা যদি বাড়ে, তাহলে আমার টিটাও অনেক বেড়ে যেতে পারে। টিটা 0 থেকে টিটা n পর্যন্ত হইতে পারে যদি আমার ইনপুট x1 থেকে xn পর্যন্ত ফিচার থাকে। তো সেজন্য আমরা একটা অ্যালগরিদম দেখবো যেটা আমাকে হেল্প করবে টু মিনিমাইজ দ্য কস্ট ফাংশন, যেটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম আমরা স্টার্ট উইথ এনি টিটা, লাইক আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি টিটা 0, টিটা 1, বা আমরা টিটা ম্যাট্রিক্স বললেও চলে। টিটা ম্যাট্রিক্স হচ্ছে টিটা 0 টু টিটা n পর্যন্ত যে কোনো নাম্বার অফ টিটার জন্য হতে পারে। আমরা ধরো ইনিশিয়ালি ধরলাম যে আমাদের দুইটা টিটাকেই ধরলাম, যে টিটা 0 এবং টিটা 1, এবং আমাদের টার্গেট হচ্ছে গিয়ে যে কিপ চেঞ্জিং দ্য টিটা 0, টিটা 1 টু রিডিউস দ্য cost function j of theta 0 and theta 1, or j of theta, until we hopefully end up at a minimum. মিনিমামে পৌঁছা পর্যন্ত আমরা এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা রান করব বা ইটারেশন করব। তো আমরা আগের যে বোল শেপের এরর স্পেস দেখছিলাম, ওইটা আমরা বলছিলাম যে আইডিয়াল কেসের এরর স্পেস। আমার এরর স্পেস এরকম হতে পারে, যেখানে আমার দেখতেছি যে একটা গ্লোবাল মিনিমা ইজ হিয়ার, there is a local minima or local optima, there is another local optima. So এইসব কেসে ধরো আমি স্টার্ট উইথ আমি এই যে রেড পোর্শন গুলো হচ্ছে কি আমার যেখানে হাইয়েস্ট পিক অফ এরর, হ্যাঁ, এই সামহার হিয়ার যদি আমরা আমাদের টিটা 0 এবং টিটা 1 যেটা চুজ করছিলাম, এটা যদি সামহার হিয়ার যদি হয় এই হিলের মধ্যে, এখান থেকে আমরা স্টেপ দিতে এসে এখানে গ্লোবাল মিনিমাতে এসে পৌঁছাইতে পারি, বা এইখানে আমরা যদি চয়েসের সময় যদি আমার এই জায়গায় আমার পয়েন্টটা হয়, ইনিশিয়াল পয়েন্টটা, তাহলে হয়তো আমরা এরকম স্টেপ নিতে নিতে আমরা দেখতে পারি যে এরকম হয়তো আমার অ্যালগরিদম আমাকে এই লোকাল মিনিমাতেও এনে ফেলতে পারে। লাইক নেক্সট পিকচার আমরা আসলে ওইটার মতোই দেখতেছি। সো আমরা এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা বোঝার চেষ্টা করি। গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা হচ্ছে কি এরকম যে আমরা টিটাকে চেঞ্জ করব। ধরো আমার টিটা 0 to n যে কোনো নাম্বারের টিটা হতে পারে, ডিপেন্ডস অন দা ইনপুট ফিচার্স। আমরা ধরলাম যে আমাদের ইনপুট ফিচার একটা ইনপুট ফিচার, তো আমরা টিটা 0, টিটা 1 কে কনসিডার করে আপাতত এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। তো টিটা 0, টিটা 1 যখন আমরা যে অ্যালগরিদমে কি করব, যে টিটা জে মানে এখানে জে ইকুয়াল টু 0 এবং জে ইকুয়াল টু 1, এই দুইটা লুপ থাকবে, ফর লুপ, এবং রিপিট আনটিল দ্য কনভার্জ, মানে মিনিমাতে পৌঁছা পর্যন্ত আমি এই টিটা 0 এবং টিটা 1 কে আপডেট করতে থাকবো।
তো থিটা জে কে কিভাবে আপডেট করব, থিটা জে ইকুয়াল টু, এখানে আমরা এই যে সাইনটা ব্যবহার করছি, এই এটা ম্যাথল্যাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে দেখি, কলন ইকুয়াল টু, আর এটাকে আমরা ইকুয়াল টু অপারেটর হিসেবে ধরি। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা কি করতেছি, যে থিটা জে ইকুয়াল টু, এটা তাহলে আমার এই পার্টটা হচ্ছে কি আমার নিউ, মানে আপডেটেড থিটা জে, নিউ থিটা জে, আর এটা আমার ওল্ড, এটা আমার থিটা জে, যেটাকে আমি আপডেট করতেছি। আলফা আমার লার্নিং রেট, আর এই পার্টটা আমার হচ্ছে পার্শিয়াল ডেরিভেশন অফ দা কস্ট ফাংশন on against the theta z. So আমরা এই যে পার্শিয়াল ডেরিভেশন অন করা তো তোমরা দেখছো অলরেডি ম্যাথে। তো আমরা যেটা করব এখানে আসলে থিটা জে এবং মানে এখানে থিটা 0 এবং থিটা 1 কে আপডেট করব, প্রত্যেকটা আপডেট আবার টেম্পোরারি ভেরিয়েবলে রাখবো, রেখে তারপরে একসাথে আপডেট থিটা জে গুলাকে, প্রত্যেকটা থিটা 0 এবং থিটা 1 বা যতটা থিটা থাকবে সবগুলোকে একসাথে আপডেট। কিন্তু এরকম কোনো আপডেট করবো না যে আমরা প্রথমে থিটা 0 কে আপডেট করে থিটা 0 কে অ্যাসাইন করে ফেলবো। কারণ কি, এরকম আপডেট করলে এই থিটা 0 এফেক্টটা আমার পরের থিটা 1 আপডেট করার সময় এই এফেক্টটা এই থিটা 1 এর আপডেটের সময় পড়ে, এটার থিটা 0 এর এফেক্টটা পড়বে। সেজন্য আমরা এটা অ্যাভয়েড করব, এটা ইনকারেক্ট অ্যাপ্রোচ। আমরা সাইমালটেনিয়াসলি আপডেট করব থিটা 0 এবং থিটা 1। সো আমরা যেটা বুঝাইতে চাইলাম যে থিটা 0 এবং থিটা 1 কে আলাদা আলাদা আপডেট করে টেম্পোরারিতে রেখে ওই টেম্পোরারি ভেরিয়েবল গুলা দিয়ে একসাথে থিটা 0 এবং থিটা 1 কে আপডেট করব। তো তোমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকো, তাইলে আমার যদি থিটা 0 এবং থিটা 1 এর ইনিশিয়াল ভ্যালু যদি থিটা 0 ইকুয়াল টু 1 এবং থিটা 1 ইকুয়াল টু 2 হয়, আর আমার যদি এটা আমার থিটা যেকে আপডেট করার রুল হয়ে থাকে, তাহলে সাইমালটেনিয়াসলি আপডেট করলে আমরা এখানে কোন ভ্যালুটা থিটা 0 এবং থিটা 1 এর জন্য পাবো, তাহলে আমি বুঝবো যে তোমরা জিনিসটা বুঝছো যে হোয়াট ইজ সাইমালটেনিয়াসলি আপডেট। সো আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমে এই গ্রেডিয়েন্টটা বা যে পার্টটা গ্রেডিয়েন্ট আমরা এখানে পার্শিয়াল ডেরিভেশন যে পার্টটা করতেছি এটাকে গ্রেডিয়েন্ট করতেছি, ডেরিভেশনটা আমরা করতেছি মেইনলি কস্ট ফাংশনের উপরে। আর লার্নিং রেট হচ্ছে কি একটা স্মল রিয়েল নাম্বার, স্মল রিয়েল নাম্বার, এবং আমরা এই দুইটার এফেক্টটা বোঝার চেষ্টা করি, লার্নিং রেট এবং ডেরিভেশনের এফেক্টটা এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। সে ফর এক্সাম্পল আমাদের যদি এরকম একটা বোল শেপের এরর স্পেস হয়, তাইলে এরর
মিনিমার আর ডান সাইডে আমার যদি ইনিশিয়াল টিটা আমাকে নিয়ে ফেলে, তাহলে উইল গেট এ পজিটিভ ডেরিভেশন। ডেরিভেশন করার পরে উইল গেট এ পজিটিভ নাম্বার, পজিটিভ স্লোপ পাবো। এই পজিটিভ স্লোপ আমার যেহেতু আলফা একটা ছোট পজিটিভ নাম্বার, তাহলে এটা স্মল পজিটিভ নাম্বারের সাথে এই পজিটিভ নাম্বার মাল্টিপ্লাই হয়ে একটা স্মল নাম্বার আসবে, যেটা টিটা 1 থেকে মাইনাস হচ্ছে। মানে কি, এটা ডিক্রিমেন্ট হয়ে টিটা 1 টাকে কমাচ্ছে, মানে এটা মিনিমার দিকে নিয়ে নিয়ে যাচ্ছে, স্টেপটা মিনিমার দিকে যাচ্ছে। ডাইরেকশনটা দেখো, তাহলে এটা অটোমেটিকলি মিনিমার দিকে ডাইরেকশনে নিয়ে যাচ্ছে। অন দা আদার হ্যান্ড, আমরা যখন মিনিমার লেফটে কোন পজিশনে আমরা যদি পড়ি, এখানে আমরা যদি স্লোপ নেই, তাহলে আমরা একটা নেগেটিভ নাম্বার পাবো। আমার স্লোপটা নেগেটিভ স্লোপ হবে, এবং নেগেটিভ নাম্বার আমার আলফার সাথে স্মল নাম্বারের সাথে মাল্টিপ্লাই হয়ে একটা স্মল নেগেটিভ নাম্বার হবে, এবং এখানে একটা নেগেটিভ সাইন আছে। এই মাইনাস সাইনের সাথে নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই হয়ে একটা পজিটিভ নাম্বার এই টিটা 1 এর সাথে যোগ হবে, মানে টিটা 1 ইনক্রিমেন্ট হবে। টিটা 1 ইনক্রিমেন্ট হবে, মানে টিটা 1 এর ডাইরেকশন মিনিমার দিকে। তাহলে এটাতে বোঝা যাচ্ছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম বাই নেচার আমাকে সবসময় মিনিমার দিকে অ্যাপ্রোচ করবে। আগের এই স্লাইডটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। ওকে, এখন আমরা বোঝার চেষ্টা করি। আমরা অলরেডি বুঝলাম যে আসলে ডেরিভেশনের এফেক্টটা কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। এখন আলফার এফেক্টটা বোঝার চেষ্টা করি। লার্নিং রেটের আলফা যদি স্মল হয়, তাহলে আমার আপডেটটা খুব ছোট ছোট আপডেট হবে টিটা 1 এর। মানে আসলে টিটা 1 এর ছোট ছোট স্টেপ হবে, খুব স্মল স্টেপ হবে। মানে আসলে কি হবে, এটা মিনিমাতে পৌঁছতে সময় লাগবে, অনেক স্লোলি কনভার্জ টু দ্য মিনিমা। তাইলে এটা আমার ট্রেনিংটাকে স্লো করে দিচ্ছে। মানে ট্রেনিং মানে আছে কি, আমি তো ট্রেনিং ডাটার উপরে ট্রেনিং ডাটা উপরে আমি হাইপোথিসিস পাওয়ার চেষ্টা করতেছি, এবং এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম আমাকে স্লোলি আমার মিনিমার দিকে নিয়ে যাবে। অন দা আদার হ্যান্ড, যদি আমরা আলফাকে টু লার্জ রাখি, ধরো আমার ইনিশিয়ালি যদি আমার এখানে টিটা 1 হয়ে থাকে, তাহলে যেহেতু লার্জ নাম্বার আলফা, তখন একটা লার্জ নাম্বার চেঞ্জ হবে, এটা লার্জ নাম্বার যোগ হবে, তারপরে আবার লার্জ নাম্বার ডিডাকশন হবে, আবার লার্জ নাম্বার এডিশন হবে, আবার লার্জ নাম্বার ডিডাকশন হবে। এরকম করে সে একটা জিগজাগ লাইন তৈরি করে ফেলবে। এই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মিনিমার দিকে পৌঁছানোর পসিবিলিটি কমে যাবে। কেন? ওভারশুট দ্য মিনিমা, it may fail to converge, even diverge. এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এখন যদি এটা বুঝে থাকো,
তাহলে বলো যে ধরো টিটা ওয়ান এখন লোকাল অপটিমাতে আছে, মানে টিটা ওয়ানে এখন যে পজিশন এটা লোকাল অপটিমাতে আছে, এটা লোকাল মিনিমাতে আছে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম কি তাকে চেঞ্জ করবে, leave theta 1 unchanged or change theta the random direction in a random direction, or move theta 1 in the direction of the global minima of j of theta, or decrease theta 1, কোনটা করবে? আমাদের কোশ্চেন হচ্ছে কি এই মিনিমাতে পৌঁছার পরে থিটা 1 এর কোনো চেঞ্জ আছে আছে কিনা, স্যার বা থিটা গ্রেডিয়েন্ট ওয়ানের ডিসেন্ট কোনো চেঞ্জ করবে কিনা। কোনো চেঞ্জ আসবে না স্যার, কারণ তার যা ভ্যালুটা আছে সে মাইনাস হয়ে হয়ে জিরোতে বা একবারে লো লেভেলে চলে আসছে, আনচেঞ্জ। লিভ আনচেঞ্জ, এটা রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা স্যার, ফর এক্সাম্পল আমাদের থিটা ওয়ানের ভ্যালুটা যদি স্যার 2 থাকে, তাহলে এক পর্যায়ে স্যার যে আলফার যে ভ্যালুটা ওইটা স্যার বলতে অপর পাশের মাইনাস হয়ে হয়ে স্যার একসময় জিরোতে নেমে আসলে স্যার পরে তো আর স্যার ভ্যালুটা আর ইনক্রিজ হবে না স্যার, স্টেপ। রিজনটা হচ্ছে গিয়ে যে এই পার্টটা যেটা আমরা যেটা বললাম যে পার্শিয়াল ডেরিভেশন অফ দ্য কস্ট যে অফ দ্য কস্ট ফাংশন, পার্শিয়াল ডেরিভেশন অফ দ্য কস্ট ফাংশন, এটা যে কোনো মিনিমাতে আসার পরে স্লোপ এখানে সবসময় জিরো হয়, মিনিমাতে স্লোপ জিরো বা নিয়ার টু জিরো। তো স্লোপ যদি জিরো হয়ে যায় তাহলে তো কোনো চেঞ্জ হওয়ার পসিবিলিটি, কারণ এই পার্টটা তাইলে জিরো হয়ে যাচ্ছে। জি এটা কি স্যার, বুঝা বুঝতে গেছে? পারছি। জি স্যার। সো আমরা তাইলে বুঝলাম যে আমাদের ট্রেনিং এর সময় আমরা যে কোনো সময় লোকাল অপটিমাতে এসে আটকাইতে পারি। লোকাল অপটিমাতে আটকানো মানে হচ্ছে কি যে আমরা একটা মিনিমাম পাইছি, বাট ইটস নট দ্য বেস্ট মিনিমাম, বা একটা হাইপোথিসিস নাম্বার, হাইপোথিসিস ফাংশন পাইছি, বাট এটা নট দ্য বেস্ট হাইপোথিসিস। হ্যাঁ, মডেল যেটা রিপ্রেজেন্ট করতেছে এটা নট দ্য বেস্ট। গ্লোবাল মিনিমার কাছাকাছি আসলে হয়তো আমরা বেস্ট হাইপোথিসিস ফাংশন পাইতে পারি। তাহলে এখন ওই ক্ষেত্রে কি করতে হতে পারে? ওই ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে আবার আমি থিটা 0 থিটা 1 কে আবার ইনিশিয়ালি একটা চুজ করে আবার র্যান্ডমলি আবার নতুন করে চুজ করে আবার ট্রেনিং করানো হয়তো আমাকে গ্লোবাল মিনিমাতে নিয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমরা আসি আলফার আর এফেক্টটা তো আমরা দেখতেছিলাম অলরেডি, আমরা এবং ডেরিভেশনের এফেক্টও দেখলাম। তো আলফাকে অনেকে যেহেতু স্টেপ আলফা আলফা আমাকে স্মল নাম্বার, আলফা আমাকে আহ, একটা স্মল নাম্বার যেটা আমাকে ছোট ছোট স্টেপ নিতে হেল্প করতেছে কনভার্জ টু দ্য মিনিমাম। কিন্তু অনেকে আলফাকে ডিক্রিজ করে যত সে মিনিমার কাছে চলে আসে যাতে মিনিমা মিস না করে, অনেক সময় এটার জন্য অনেকে ডিক্রিজ করে, বাট এই দিস প্র্যাকটিস ইজ নট দ্য রাইট ওয়ান। হ্যাঁ, কারণ কি আমরা যদি চিন্তা করি যে এইখানে আমার স্লোপটা যদি আমি এখানে চিন্তা করি, তখন আমার স্লোপটা যে পজিটিভ বড় নাম্বার দিবে, এই স্লোপে এসে আরো ছোট নাম্বার দিবে, এই স্লোপে এসে সে আরো ছোট নাম্বার দিবে, অটোমেটিকলি স্লোপের নাম্বারটা, স্লোপ যে পজিটিভ নাম্বারটা দিবে বা নেগেটিভ নাম্বারটা দিবে যদি আমরা এদিক দিয়ে ধরি, এটা নিজে থেকে স্মল নাম্বার রিটার্ন করতেছে। তো আমাকে সেজন্য আলফাকে চেঞ্জ করার দরকার নাই। আমি যদি আলফাকে ফিক্স রাখি, আমাকে
কিন্তু আলটিমেটলি এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট মিনিমার দিকে কনভার্জ করবেই যদি আলফাকে আপনি স্মল পজিটিভ নাম্বার রাখি। সো এই কারণে নো নিড টু ডিক্রিজ আলফা ওভার টাইম, এটা অটোমেটিকলি সে মিনিমার কাছে আসলে স্মলার স্টেপ অটোমেটিকলি সে নিয়ে নিবে। আশা করি এই পার্টটাও বোঝা গেছে। তো আমরা যে কস্ট ফাংশন নিয়ে শুরু করছিলাম যে সাম স্কয়ার এরর, এই সাম স্কয়ার এরর কস্ট ফাংশনটা আসলে নরমালি আমরা ব্যবহার করি লিনিয়ার রিগ্রেশন মডেলের জন্য বা কার্ভ ফিটিং এর জন্য। তো আমরা লিনিয়ার রিগ্রেশন এর ক্ষেত্রে আমরা লিনিয়ার রিগ্রেশন বা নন লিনিয়ার রিগ্রেশনও আমরা এই কস্ট ফাংশন ব্যবহার করতে পারি। এবং লিনিয়ার রিগ্রেশনে আমরা দেখি আসলে লিনিয়ার রিগ্রেশনে আমি যখন আমার কস্ট ফাংশনে আসলে কি করতেছি, আমরা এই পার্টটাতে ডেরিভেশন করতেছি। এই ডেরিভেশনটা আমাকে কি রেজাল্ট দিচ্ছে, আমরা কস্ট ফাংশনটাকে ডেরিভেশন করলে পার্শিয়াল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন যদি করি, দেখো আমার এই স্কয়ারটা 2টা সামনে চলে আসবে, আমি ক্রস করে 1/m পেয়ে যাব। আর আমার এই হাইপোথিসিস ফাংশন তো আমার হচ্ছে গিয়ে θ0 প্লাস θ1x and then minus actual y। তো আমি যখন এই পার্শিয়াল ডেরিভেশন যখন θ0 এর এগেইনস্টে করব, θ0 এর সাথে যেহেতু আমার কোনো এক্স ফ্যাক্টর নাই বা ইনপুটের সবসময় আমরা x0 যেটাকে সবসময় 1 মান ধরে রাখি, যেটাকে আমরা বলছিলাম বায়াস। তো θ0 আমাকে আসলে এখানে এই পার্টের সাথে এখানে একটা 1 মাল্টিপ্লাই দিবে যদি আমি পার্শিয়াল ডেরিভেশন করি। whereas আমি θ1 এর ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেশন করলে আমি এখানে একটা এক্স ফ্যাক্টর পাচ্ছি। তো এক্স টার্ম পাচ্ছি এখানে। তো এটা হচ্ছে আমার ইনপুট, আর এটা যেটাকে আমরা বললাম যে বায়াস বা x0। হ্যাঁ, তো এইটা তাইলে আমরা আলটিমেটলি কি করতেছি, এই জিনিসটাকে আলফার সাথে মাল্টিপ্লাই করতেছি, আলফার সাথে মাল্টিপ্লাই করে এটাকে আপডেট করতেছি। হ্যাঁ, তাহলে আমরা gradient descent algorithm ধরি for the linear regression model, তাহলে θ0 এর ক্ষেত্রে আমরা আপডেট করব এরকম যে θ0 মাইনাস আলফা ইনটু 1/m হাইপোথিস মাইনাস অ্যাকচুয়াল। সবগুলা এক্সাম্পল হাইপোথিস মাইনাস অ্যাকচুয়াল এর সবগুলা এক্সাম্পলের সাম করে 1/m করে এভারেজটা আমরা আলফার সাথে মাল্টিপ্লাই করে θ0 থেকে ডিক্রিজ করব, θ0 থেকে মাইনাস করব। whereas আমরা যখন θ1 এর ক্ষেত্রে আমরা কি করব যে হাইপোথিস মাইনাস অ্যাকচুয়াল ইনটু আমার ইনপুট যেটা আছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করে
সাম করে তারপর ডিভাইডেড বাই এম করার পরে আলফা দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে থিটা 1 থেকে মাইনাস করে। এখন আমরা যদি এখানেও এক্স ফ্যাক্টর এক্স এর একটা টার্ম যদি ঢুকে দেই x0, তাহলে জিনিসটা অলমোস্ট সেম জিনিসই চলে আসলো। এক্সকিউজ মি। সো মানে এই পার্টটা তো বোঝা গেছে। আমি যদি চাইলে এখানে এটা x0 একটা টার্ম ধরতে পারি যেটা সবসময় 1, তাহলে আমাকে তখন আমরা এরকম লিখতে পারি, আমরা যে কারণে এখানে x0 টার্মটা ধরলাম, আমরা তাইলে তখন লিখতে পারি থিটা j ইকুয়াল টু থিটা j মাইনাস আলফা 1/m যেটা এই টার্মটা পুরোটা, আর এদিকে আমরা লিখে ফেললাম xj। আর আমার এখানে টার্মটা হলো I equal to 1 to m, then hypothesis minus actual। Hypothesis minus actual, আর এটার সাথে যে ইনপুটটা আমার যে ইনপুটের এগেইনস্ট যে ইনপুটের সাথে থিটা যেটা কোফিশিয়েন্ট হিসেবে আছে ওই ইনপুটটা মাল্টিপ্লাই করব। তো এটা সব সময় তখন একটা গ্লোবাল মানে একটা ইকুয়েশন দিয়ে হয়ে যাবে। আমার এরকম দুইটা লেখা লাগবে না যে থিটা জেড 0 এর জন্য এক ধরনের আপডেট, থিটা 1 এর জন্য এক ধরনের আপডেট, এরকম লেখা লাগবে না। তখন আমি একটা লুপ দিয়ে প্রত্যেকটা কোফিশিয়েন্টের জন্য আলাদা আলাদা করতে হবে। এটা আশা করি বোঝা গেছে। আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম আমাকে কি করতেছে, লাইক আমরা তো আগে বলছি যে আমরা যে বোল শেপ যেটা এরর স্পেস পাইছি ওটা একটা আইডিয়াল এরর স্পেস। আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে এরকম যে কোনো জায়গায় এই যে রেড পার্ট গুলাকে আমরা বলি যে যেখানে হাইয়েস্ট এরর, হিল, হ্যাঁ, সবচেয়ে হাইয়েস্ট এরর যেগুলো, এই হিলের মধ্যে যদি আমার কোনো জায়গা মানে আমার ইনিশিয়াল থিটা 0 এবং থিটা 1 হয়ে থাকে, তাহলে আমার স্টেপ গুলা আমাকে এখানে হয়তো এই গ্লোবাল মিনিমাতে এনে ফেলতে পারে, বা আমার যদি হিলের এই জায়গায় আমি ইনিশিয়ালি আমার থিটা 0 এবং থিটা 1 যদি হয়ে থাকে, হয়তো আমাকে স্টেপ গুলা এই লোকাল মিনিমাতেও এনে ফেলতে পারে। সো এরকম কনভেক্স ফাংশনের শেপ পাওয়া এটা আইডিয়াল কেস, যেটাকে আমরা বোল শেপ বলি। তো ওইটাকে আমরা যদি ইন্টারসেক্ট করি, ধরো এরকম বোল শেপকে যদি আমরা এখানে নিচের দিকে ইন্টারসেক্ট করি, যে এটাকে যদি স্লাইস করে নেই, তাহলে এরকম একটা সোলার সিস্টেম এর শেপের মতো একটা পাবো, শেপের মতো, যেখানে ধরো এটাকে আমরা কন্ট্রোল প্লট বলতেছি। এখানে আমার আর এরর স্পেসে আমার ইনিশিয়াল ধরো এই হাইপোথিসিস এগেইনস্টে আমার থিটা 1 এবং থিটা 0 এর ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে গিয়ে
আর ইনিশিয়াল পয়েন্ট, এবং হাইপোথিসিস লাইন চেঞ্জ হওয়ার সাথে মানে ডাটার এগেইনস্টে চেঞ্জ হওয়ার সাথে সাথে হ্যাঁ এটা মিনিমার দিকে কনভার্জ হতে থাকবে। এই দেখো কিভাবে মিনিমার দিকে কনভার্জ হচ্ছে। ধরো এই ডাটার এগেইনস্টে আমার যেহেতু ডাটাটা এখানে ক্লাস্টার, ডাটা এগেইনস্টে এই হাইপোথিসিস লাইন মোটামুটি মানে ফিটেড লাইন, এটা দেখো একদম মিনিমার কাছে পৌঁছে গেছে। আমাদের সবগুলা মেশিন লার্নিং অ্যালগরিদমের টার্গেটই হচ্ছে গিয়ে ইনিশিয়ালি আমরা আর র্যান্ডমলি আমরা ওয়েট চুজ করব, তারপর ওইটাকে আমার ট্রেনিং ডাটার এগেইনস্টে একটা হাইপোথিসিস ফাংশন ফাইন্ড করার চেষ্টা করব ইউজিং দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম দেখলাম এটাকে আমরা বলতেছি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। কারণ কি, এখানে আমরা যে আলফার সাথে যে পার্টটাকে মাল্টিপ্লাই করতেছি, যে ডেরিভেশন অফ দা কস্ট ফাংশন, এইটা দেখো এটা হচ্ছে কি 1 to m মানে অল ট্রেনিং এক্সাম্পলের এর অ্যাকচুয়ালের সাথে হাইপোথিসিসের চেঞ্জটা সাম করার পরে যে এভারেজ আসলো ওইটাকে মাল্টিপ্লাই করতেছি আলফার সাথে এবং পরে তারপরে এটাকে আপডেট করতেছি। প্রত্যেকটা স্টেপে যখন আমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, প্রত্যেকটা স্টেপে আমি সবগুলা এক্সাম্পলের সাথে আমি এই দিয়ে মানে সবগুলো এক্সাম্পলের সাথে এররটাকে ফাইন্ড করে আমি ওই থিটা আর মানটাকে চেঞ্জ করতেছি। তো ইচ স্টেপ অফ দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ অল দ্য ট্রেনিং এক্সাম্পলস, এই কারণে এটাকে আমরা বলতেছি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা নরমালি তোমার ডিপ লার্নিং এর সময় ব্যবহার করা হয় বা যখন হিউজ ডাটা ব্যবহার করা হয় তখন এটা স্মল ডাটার ক্ষেত্রেও করা যায়, কিন্তু নট নেসেসারি। এটা স্মল ডাটাতে খুব বেশি মিনিংফুল হয় না। এটা বিগ ডাটার ক্ষেত্রে বা হিউজ ডাটার ক্ষেত্রে, এটা লার্জ ডাটা সেটের ক্ষেত্রে এটা করলে ভালো। তো ওইটাকে আমরা বলি মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। মিনি ব্যাচ অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে মিনি ব্যাচ অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে যে মিনি ব্যাচ বলা হয় যে নরমালি আমার প্রত্যেকটা ব্যাচে 10 থেকে 100টা এক্সাম্পলের বেশি থাকবে না। আমরা যদি 10টা এক্সাম্পল করেই ধরি, যদি আমার টোটাল যদি ট্রেনিং এক্সাম্পল যদি 10,000 হয়, তাহলে আমি কয়টা ব্যাচ পাবো? এরকম 1000 ব্যাচ পাবো। হ্যাঁ, 10,000 10টা করে যদি একটা ব্যাচে এক্সাম্পল হয়, আর তাহলে এরকম 1000 ব্যাচ পাবো, এবং প্রত্যেকটা ব্যাচে এর আমি মানে একবার ট্রেনিং এর সময় এক ব্যাচে আমি টিটাকে যখন আপডেট করলাম, পরে আরেকটা ব্যাচে এরকম করে 1000টা ব্যাচ দিয়ে আমি টিটাকে আপডেট করব, আলাদা আলাদা ব্যাচ দিয়ে। এটা আরেকটা অ্যাপ্রোচ, এটা কে আমরা বলি মিনি ব্যাচ অ্যাপ্রোচ। এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। এখন আমরা যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম নিয়ে দেখলাম, যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম ফর লিনিয়ার রিগ্রেশন, এইখানে এইটা থেকে আসলে আমাদের লার্নিংটা কি আমরা একটু সামারাইজ করতে যাচ্ছি যে এখানে বলো যে কোনগুলা ট্রু স্টেটমেন্ট। টু মেক গ্রেডিয়েন্ট ডিসেন্ট কনভার্জ উই মাস্ট স্লোলি ডিক্রিজ আলফা ওভার টাইম। এটা কি ট্রু অর ফলস? চেঞ্জ না করলে হয় স্যার আমাদের হ্যাঁ এটা ফলস। আর স্লোপটা। হ্যাঁ স্লোপটা এমনি
মানে এমনি স্লো হয়ে যাবে আমার স্লোপটা যখন মিনিমার কাছাকাছি চলে আসবে, দিয়ে এটা স্টেপ এমনি স্লো হয়ে যাবে, তো আমার ডিক্রিজ করা লাগবে না। হ্যাঁ, আলফাকে ডিক্রিজ করা, এটা ফলস। Gradient descent is guaranteed to find the global minima for any function, any cost function, বলো any function of j of theta 0 theta 1। এটা কি ট্রু না ফলস? এটা কখনো তো তোমাকে গ্যারান্টি দিবে না যে গ্লোবাল মিনিমাতে পৌঁছাবে, জি স্যার। এটা লোকাল অপটিমাতেও এনে ফেলতে পারে, তো এটাও ফলস। Gradient descent can converge even if alpha is kept fixed, but alpha cannot be too small or else it may fail to converge. It cannot be too large or else it may fail to converge. হ্যাঁ, এটা ট্রু অর ফলস? স্যার এটা এটা ট্রু ট্রু। না, ট্রু। For the specific choice of cost function on theta j of theta 0 theta 1 used in the linear regression, there are no local optima other than the global optima. এটা ট্রু না। এরকম মানে লোকাল অপটিমা পাবো না, এরকম খালি গ্লোবাল অপটিমাই থাকবে, এটা ওকে। তো আমরা যেহেতু নেক্সট ক্লাস থেকে তোমার দিয়ে ব্যবহার করবো, মানে আমরা ল্যাবের কাজ করব, ল্যাবের যখন অ্যালগরিদম গুলাকে বোঝার চেষ্টা করব, তখন আমার লিনিয়ার অ্যালজেব্রা লাগবে। লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট একটু রিক্যাপ করে নিই, তোমরা যদি তোমাদের আইডিয়া আছে, ধরো ম্যাথে তোমরা লিনিয়ার অ্যালজেব্রা কভার করছো, তারপর আমরা এখানে কিছু স্লাইড রাখছি যে এটা জাস্ট রিভিশনের মতো। সো এরকম একটা ম্যাট্রিক্স কে আমরা বলবো 4x2 ম্যাট্রিক্স, কারণ এখানে 4টা রো এবং 2টা কলাম। হ্যাঁ, তাহলে 4x2 ম্যাট্রিক্স এর এটা ম্যাট্রিক্স এর ডাইমেনশন কত? 4x2। এটা 2x3 ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স এর ডাইমেনশন। তো ম্যাট্রিক্স এর ডাইমেনশন প্রথমে নাম্বার অফ রো, তারপরে নাম্বার অফ কলাম। আমরা যদি ম্যাট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে এটা যদি ম্যাট্রিক্স এ হয়ে থাকে, এটা 1 এলিমেন্ট হচ্ছে কি, এটা প্রথমে রো তারপরে কলাম। 1 2 তাইলে এইটা, 3 2 তাইলে এইটা। তাহলে আমরা যে কনভেনশনটা দেখতেছি, এটা কিন্তু আমাদের ম্যাথ ল্যাবে এই কনভেনশনটা আমরা এই কনভেনশনে আমরা আসলে মাল্টিপ্লিকেশন গুলা ডিভিশন গুলা করব। তো আমার যদি ভেক্টর, আমরা যদি বলি একটা ভেক্টর অর কি, ভেক্টর হচ্ছে গিয়ে n into 1 ম্যাট্রিক্স, এটা একটা কলাম ভেক্টর যেখানে n নাম্বার অফ রোজ and 1 কলাম, 4 ডাইমেনশনাল ভেক্টর। আমরা ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং সব 0 দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা 0 থেকে দেখতে পারি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 1 থেকে, ম্যাথ ল্যাবে আমরা 1 থেকে দেখব। 1 ইন্ডেক্সড আমরা দেখব। তাহলে 1 ইনটু, তাহলে y11 বলতে একদম, বা y11 বলতে একদম প্রথম এলিমেন্টটাকে বোঝাবে।
ম্যাট্রিক্স এডিশন যখন আমরা করব তখন মেক শিওর যে তাদের দুইটা ডাইমেনশনই সেম। হ্যাঁ, দুইটা ডাইমেনশনই সেম, আদারওয়াইজ ম্যাট্রিক্স এডিশন করা যাবে না। যদি দুইটা ডাইমেনশন ডিফারেন্ট থাকে ম্যাট্রিক্স এডিশন করা যাবে। ডাইমেনশন সেম হলে আমরা কি এটার সাথে এটা এডিশন হবে, এটার সাথে এটা এডিশন হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম করে আমরা যে ডাইমেনশনের ম্যাট্রিক্স গুলা এডিশন হলো সেম ডাইমেনশনের একটা আউটপুট ম্যাট্রিক্স পাবো। স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যে কোনো স্কেলার নাম্বার মানে হচ্ছে কি ভেক্টর, তো আমরা বললাম যে যেটাতে কলাম ভেক্টরের ক্ষেত্রে যে নাম্বার অফ রোজ থাকবে, আর স্কেলার হচ্ছে কি যে একটা সিঙ্গেল নাম্বার। স্কেলার যে কোনো স্কেলার মাল্টিপ্লাই করলে এটা সবগুলা ম্যাট্রিক্স এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। এটাকে আমরা বলবো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, এলিমেন্ট ওয়াইজ ডিভিশনও দরকার পড়তে পারে আমাদের। আমরা যখন আমরা কম্বাইন্ড অপারেশন করতে পারি এরকম এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, এডিশন এন্ড দেন ডিভিশন, সবগুলো কম্বাইন্ড অপারেশন। আমরা যখন মাল্টিপ্লিকেশন করব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মধ্যে আমাকে মেক শিওর করতে হবে যে আমার সামনের ম্যাট্রিক্সের কলাম এবং পিছনের যেটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি ওইটার রো নাম্বার যাতে সমান থাকে, তাইলে আমরা মাল্টিপ্লাই করতে হবে। মানে এটা যদি 2 হয় তাহলে এখানে রোটাও 2 হইতে হবে, এবং আমার আউটপুট যে ম্যাট্রিক্স হবে সামনের ম্যাট্রিক্সের এর র নাম্বার এবং যেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম সেই ম্যাট্রিক্সের কলাম নাম্বার আরে আমার মানে আউটপুট ডাইমেনশনের ম্যাট্রিক্সটা পাবো। মানে এই ক্ষেত্রে 3:1 ম্যাট্রিক্স আমরা পাবো। এতটুকু পর্যন্ত তো আশা করি বুঝছো। কারো কোয়েশ্চেন আছে? জি না স্যার। তাহলে এগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো আর তোমরা দেখছোই আগে। আমরা এখন আমাদের হাইপোথিসিসের এগেইনস্টে কিভাবে ম্যাট্রিক্সের কনসেপ্ট আমরা চিন্তা করতেছি এইটাকে এই কনসেপ্টে চলে যাই। ধরো তোমার ট্রেনিং ডাটাতে এরকম হাউস অফ যে সাইজ অফ দ্য হাউস দেওয়া আছে, আমার এটা এগেইনস্টে প্রাইস অফ দ্য হাউস আমরা প্রেডিক্ট করব। প্রেডিকশন তো আমাদের এটা কি থিটা 0 আর এটা থিটা 1, আর থিটা 1 এর সাথে এক্স প্যারামিটার ইনপুট। এক্স হচ্ছে কি আমার এই ইনপুট। তাহলে আমি এই এক্স কে নিয়ে আর সামনে এই থিটা 0 এর জন্য x0 যেটা সবসময় 1, এটাকে যদি আমরা চিন্তা করি x0 আর এটাকে x1, তাইলে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাবো যেটার সাথে আমার এই থিটা 0 এবং থিটা 1 এর ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করলে আমরা সবগুলা ট্রেনিং এক্সাম্পলের জন্য একটা প্রিডিকশন পয়েন্ট পাবো। এটা কি বোঝা গেছে?
এটা আমার এক্স, এটা এগেনস্টে আমার ওয়াই আছে, ঠিক আছে? জি স্যার। অ্যাকচুয়াল ওয়াইটাকে আমরা আপাতত কনসিডার করতেছি না। আমার এই এক্স এর এগেনস্টে আমার হাইপোথিসিস ফাংশন কিরকম হবে? থিটা 0 এবং থিটা 1 এর থিটা 0 প্লাস থিটা 1 এক্স। হ্যাঁ, এই থিটা 0 এর সাথে কি 1 মাল্টিপ্লাই করা। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এই প্রত্যেকটা এক্সাম্পলের সাথে যদি এরকম 1 ধরে একটা ম্যাট্রিক্স করি, আর এটার সাথে যদি আমি এই টিটার ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এইরকম প্রত্যেকটার সাথে জন্য যে মাইনাস, আমার এইটা টিটা 0 -40 আর টিটা 1 লাগা 0.25, প্রত্যেকটার জন্য এরকম -40 * 1 + 0.25 ইনটু एग्जांपल, এরকম করে প্রত্যেকটার জন্য আমরা প্রেডিকশন পয়েন্ট পাবো। এটাই আমার হাইপোথিসিস। জি স্যার। এটা প্রত্যেকটা एग्जांपलेর জন্য আমার হাইপোথিসিস। তো আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো আমরা জানি, এটা ভেক্টর মাল্টিপ্লিকেশন অন তো আর সেম কনসেপ্ট। ভেক্টর মাল্টিপ্লিকেশন আর এটা তো আর আলাদা করে বলার কিছু নাই। ওকে, আমরা যদি এরকম করতে চাই যে প্রত্যেক মানে প্রত্যেকটা ইয়ের জন্য প্রত্যেকটা ম্যাট্রিক্স দিয়ে আমার আমরা ধরো আগে তো একটা হাইপোথিসিস দিয়ে দেখছিলাম, আমরা যদি তিনটা হাইপোথিসিস লাইনকে একসাথে কম্পেয়ার করতে চাচ্ছি, তো হ্যাঁ, তো এটা আমার ডাটা। হ্যাঁ, আর এই প্রথম হাইপোথিসিস থিটা 0 এবং থিটা 1, আরেকটা হাইপোথিসিস ফাংশন থিটা 0 থিটা 1, আরেকটা হাইপোথিসিস, তিনটা চয়েস আমার। তিনটা চয়েসের জন্য তিনটা কলাম পাবো, ঠিক না? আমি চাইলে এরকম মানে তিনটা চয়েস বা চারটা চয়েস বা পাঁচটা চয়েস একসাথে আমি বের করে নিতে পারি। বিভিন্ন হাইপোথিসিসের এর মধ্যে যদি কম্পেয়ার করতে চাই, বা ওয়ান বাই ওয়ানও করতে পারি। ধরো আমি একবার আহ, মানে একটা থিটার চেঞ্জের মধ্যে একটা থিটার জন্য আমি প্রথমে একবার থিটার চেঞ্জের জন্য একবার দেখলাম, বা কয়েকটা হাইপোথিসিসের সাথে কম্পেয়ার করতে চাইলে এরকম ম্যাট্রিক্স ব্যবহার করে আমরা করতে পারি। এটা তো বোঝা গেছে নাকি? জি স্যার। সো আমরা এখানে আমাদের এর প্রথম ইয়েটা শেষ, মানে প্রথম লেকচারটা শেষ।